তাহলে চলো তুমি যে ছবিটা দিয়েছো সেই ছবিটা আমরা একটু চেক করি। জি স্যার। সাতাশ নম্বর অঙ্কটা। হ্যাঁ, আমি তোমার অঙ্কটা চেক করার আগে আমি একবার একটু চোখ বুলাই যাই। আমাদের এই অঙ্কটার মধ্যে গ্রস প্রফিট, ডিভিডেন্ড ছিল, ইনকাম, শেয়ার ট্রান্সফার ফি, গেইন অন সেল অফ মেশিন ছিল। তবে মেশিনের ব্যাপারে কিছু বলা ছিল কিনা? মেশিনের ব্যাপারে হ্যাঁ বলা ছিল। দ্য কোম্পানি সোল্ড মেশিন ফর টাকা 9 লাখ। ইনিশিয়াল কস্ট ছিল অফ দ্য মেশিন সোল্ড হচ্ছে এটা 6,50,000 হবে বোধহয় না? আমরা কারেকশন করেছিলাম 6,50,000। রিটার্ন ডাউন ভ্যালুটা ছিল 5 লাখ। এই হচ্ছে আমাদের সমন্বয়টা ছিল। এখান থেকে তোমাকে ক্যাপিটাল গেইন এবং রেভিনিউ গেইনটা আলাদা করে বের করে নিতে হয়েছে। আচ্ছা, এরপরে আর কিছু নেই। ইনকাম গুলো ছিল এইটাই। আর এক্সপেন্স গুলোর মধ্যে ওনারা লিখছে স্যালারিজ, কমিশন, অফিস রেন্ট, ডোনেশন, অ্যাডভার্টাইজমেন্ট, ইন্টারেস্ট অন লোন, প্রভিশন ফর ব্যাড ডেট ছিল, এটাও ইনঅ্যাডমিসিবল। ট্রেডমার্কটাও ইনঅ্যাডমিসিবল। যেখানে অডিট ফি, লিগ্যাল এক্সপেন্স, ইনকাম ট্যাক্সটা ইনঅ্যাডমিসিবল। শেয়ার ডিসকাউন্ট ইনঅ্যাডমিসিবল। ফাইন এন্ড পেনাল্টি ইনঅ্যাডমিসিবল। লস অন ইনভেস্টমেন্ট এটাও ইনঅ্যাডমিসিবল। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ডও ইনঅ্যাডমিসিবল। ডেপ্রিসিয়েশনের ব্যাপারে নোটে বলবে। সমন্বয়ের মধ্যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে বলছে 4 বছরের জন্য, তাহলে 3 বছর এটা অ্যামাউন্টের তোমার ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট হবে। আর ডেপ্রিসিয়েশনটা ওনারা বলেছিল 4,50,000, অথচ আমরা ধরেছি হলো আমরা ডেপ্রিসিয়েশনটা ধরেছি হলো 5,50,000 ছিল। ও না, 5,50,000, তাহলে আমরা 1 লক্ষ টাকা বেশি ধরে ফেলছি। আচ্ছা, এটা আর স্যালারিজের মধ্যে 3 লক্ষ টাকা ছিল, যেটা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের, সো এটা আমাদের কোনো কাজে আসবে না। আর মেশিনের যে ব্যাপারটা ছিল সেটা আমরা পরে দেখতেছি। আর কোম্পানি নট পাবলিশ, কোম্পানি ইজ নট এ পাবলিকলি ট্রেডেড, তার মানে পাবলিকলি ট্রেডেড নয় ধরে করতে হবে। তাহলে তোমাকে ট্যাক্স রেট ধরার সময় 35% ধরতে হবে। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। এবার আমি দেখবো তুমি এই অঙ্কটা সুন্দর করে কতটুকু সাজিয়েছে। নেট ইনকাম অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেটার অ্যামাউন্টটা ছিল হচ্ছে তোমার 24 লাখ। ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সটা অ্যাড করতে হয়। মোটামুটি ফরম্যাটটা কিন্তু তোমার এখন মুখস্থ হয়ে গেছে যে কিভাবে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে হয়। এখন ছোট ছোট আইনগুলোর কারণে কোন খরচটা আসবে কোন খরচটা আসবে না এটা নিয়ে হয়তো বা একটু ঝামেলা হতে পারে, কিন্তু কয়েকটা অঙ্ক করলে কিন্তু এটা আরো বেশি ঠিক হয়ে যাবে। ডোনেশনটা আসছে এখানে 4 লাখ, ঠিক লিখছো। আর ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্টটা 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, ঠিক আছে, 4,50,000। প্রভিশন ফর ব্যাড ডেটটা ইনঅ্যাডমিসিবল। ট্রেডমার্কটা ইনঅ্যাডমিসিবল। লিগ্যাল এক্সপেন্সের ব্যাপারে কোনো পয়েন্ট লিখেছে নিশ্চয়ই? স্যার সমন্বয় কিছু লেখে নাই ওরা। তাহলে তুমি লিগ্যাল এক্সপেন্সটাকে কেন ধরলে? স্যার আমি ওই যে এখানে রুলসে একটু দেখছিলাম, কিন্তু কি ক্লিয়ার না লিখলে? স্যার, আমি এই কারণে স্যার এটাতে স্টার্ট দিয়ে রাখছি। মানে ব্যাপারটা কি আমি তোমাকে বলছি স্নেহা, নরমালি যদি লিগ্যাল এক্সপেন্স নিয়ে ওনারা কোনো কথা না বলে তাহলে আমরা এটার মধ্যে কোনো ঝামেলা আছে বলে আমরা ধরবো না, তখন এটাকে আমরা অনুমোদনযোগ্য হিসাবেই গণ্য করব। কিন্তু কখনো কখনো ওনারাই সমন্বয়ের মধ্যে বলে দেয় যে যদি লিগ্যাল এক্সপেন্সের মধ্যে আমরা কোনো আপিল খরচ, আপিলের জন্য যদি কোনো আইন খরচ হয় আপিলের জন্য, তখনই কিন্তু সেই লিগ্যাল এক্সপেন্সটা তোমার ইনট্যানজিবল হয়ে যায়, ইনঅ্যাডমিসিবল হয়ে যাবে। তার মানে এই যে শর্ত সাপেক্ষে যে লিগ্যাল এক্সপেন্সটা ইনঅ্যাডমিসিবল, সেটা ওনারা সাধারণত সমন্বয়ে বলে দিবে। যদি ওনারা সমন্বয় কথাটা না বলে দেয় যে আমরা কোনো আপিল খরচ করতে গিয়ে কোনো কেসে বা আমাদের যে উপরের যে ট্যাক্স ধরা হয়েছে তা ওভার ট্যাক্স ধরা হয়েছে বলে আমরা যে আপিল করেছি, সেই আপিল খরচের জন্য যদি আমরা আইন খরচ করে থাকি তাহলে সেটা ইনঅ্যাডমিসিবল হবে। তো এই জন্য যদি ওনারা সমন্বয় না বলে দেয় তাহলে আর আমরা এটা ধরবো না। বুঝছো স্নেহা? জি স্যার। তো তুমি এটা কেটে দাও, এটা ধরো না। তবে ইনকাম ট্যাক্সটা ইনঅ্যাডমিসিবল, ঠিক আছে। শেয়ার ডিসকাউন্টটা ইনঅ্যাডমিসিবল, ঠিক আছে। ফাইন এন্ড পেনাল্টিটা এটা অ্যাডমিসিবল, ঠিক আছে। লস অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আর ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ঠিক আছে। আর ডেপ্রিসিয়েশনের 1 লক্ষ টাকা, ঠিক আছে। মোটামুটি সবগুলোই তুমি ঠিকই মতো বসিয়েছো। হ্যাঁ, তো তাহলে ওই অ্যামাউন্টটা যদি 2 লাখ যদি বাদ যায়
তাহলে বোধহয় আমাদের যোগফলটা 33,50,000 না হয়ে এটা বোধহয় 31,50,000 হবে না? জি স্যার। মানে আগে যেটা লিখছিলা তুমি। জি স্যার, তার মানে হচ্ছে স্যার লিগ্যাল এক্সপেন্স নিয়ে যদি কিছু সমন্বয় বলা থাকে তখন আমরা সেই হ্যাঁ, অনুযায়ী মানে কাজ তুমি করব। তুমি তুমি আইনের মধ্যে যে শর্তটা পড়েছো, ওনারা যদি সেই শর্তের কথাটা সমন্বয়ে বলে দিত তাহলে আমরা লিখতাম। কিন্তু ওনারা যেহেতু সমন্বয়ে কিছু বলেনি তাহলে আর আমি ওই জিনিসটা অনুমান করব না। কি বলছি বুঝছো? জি স্যার। যে জিনিসটা অনুমান করলে আমার অঙ্কটা জটিল হবে আমি সেটা অনুমান করব না। বুঝছো নাকি স্নেহা? জি স্যার। তখন আমি ধরে নেব নরমালি লিগ্যাল এক্সপ্রেসটা আমাদের জন্য অনুমোদনযোগ্য, তাহলে এটা অনুমোদনযোগ্যই থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে 31,50,000 যদি তুমি ধরো, তাহলে উপরে ছিল আমাদের 24 লাখ, তাহলে তার সঙ্গে যোগ করলে কত হয়? স্যার 55,50,000। খাতার মধ্যে কারেকশন করে নাও। জি স্যার, করছি। এবার আমরা নন ট্রেডিং ইনকাম গুলো বাদ দেব। ডিভিডেন্ডটা ছিল 7 লাখ আর গেইন অন সেল অফ মেশিনটা ছিল 4 লাখ। তাহলে মোট ছিল 11 লাখ। এই 11 লাখটা বাদ দেওয়ার পরে অ্যামাউন্টটা তুমি আবার কারেকশন করে নাও। 44,50,000 হবে। এবার এর সঙ্গে খালি রেভিনিউ গেইনটা তুমি যোগ করবা, তাহলে তুমি ইনকাম ফ্রম বিজনেসটা পাবে। আর তোমার রেভিনিউ গেইনটা হচ্ছে টোটাল গেইন থেকে ক্যাপিটাল গেইনটা বাদ। 6,50,000 আর 9 লাখ বিয়োগ করলে 2,50,000 টাকা হয় ক্যাপিটাল গেইন। তাহলে মোট 4 লক্ষ টাকা গেইন থেকে 2,50,000 বাদ দিলে আমরা আমাদের রেভিনিউ গেইনটা পাবো 1,50,000। তাহলে এই 1,50,000 টাকাই আমাদের রেভিনিউ গেইন হিসেবে বিবেচিত হবে। জি স্যার। এটা তুমি ওই অ্যামাউন্টের সঙ্গে যোগ দাও, তাহলে তুমি ইনকাম ফ্রম বিজনেসটা পেয়ে যাবে। ছেচল্লিশ লাখ আছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা অঙ্ক, চমৎকার একটা অঙ্ক। হ্যাঁ স্যার। এই অঙ্কটা খুবই চমৎকার একটা অঙ্ক। আচ্ছা, এবার এবার তুমি অ্যাড ইনকাম করবা বা ইনকাম ফ্রম নন বিজনেস ইনকাম গুলো আবার অ্যাড করবা। ওই ডিভিডেন্ড 7 লাখটা ধরবা আর ক্যাপিটাল গেইনটা এখানে ধরবা 2,50,000। সরাসরি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ। তাহলে সব মিলে 9,50,000 যদি যোগ করে দেই তাহলে আমাদের ফাইনালি মোট ইনকামের পরিমাণটা চলে আসে 57 লক্ষ। না, কত আসে? স্যার কারেকশন করাটা আসে 55,50,000। বেশ, 55,50,000। ওই 2 লক্ষ নিয়ে খালি ঝামেলা রয়ে গেছে, থাকুক। আমাদের 55,50,000 টাকাই হচ্ছে আমাদের মোট ইনকাম। ঠিক আছে স্নেহা? জি স্যার। আর যেহেতু আমাদের অঙ্কটার মধ্যে সেলস নাই, তাহলে এবার তুমি ট্যাক্স লায়াবিলিটিটা কিভাবে বের করেছো আমি একটু দেখবো। হ্যাঁ স্যার, করছি। তুমি 55,55,000 দিয়েই করবে। হ্যাঁ, ট্যাক্স অন টোটাল ইনকাম এক্সক্লুডিং ডিভিডেন্ড এন্ড ক্যাপিটাল গেইন। তো ডিভিডেন্ড ছিল 7 লাখ আর ক্যাপিটাল গেইন ছিল 2,50,000। আর তুমি তোমার ওই অ্যামাউন্ট এখানে বসাও 55,50,000, তাই না? জি স্যার। তাহলে ওখান থেকে এই দুটো বাদ দেওয়ার পর যেটা থাকে তার উপর তুমি ধরবা 35%। স্নেহা, তুমি 25% ধরে ভুল করেছো। স্যার কেন? এটা তুমি পাবলিক লিমিটেড না? দেখো, তুমি বইটা খোলো, বইটা খোলো, দেখো ওনারা কিন্তু 5 নম্বর সমন্বয়ে কিন্তু কথাটা বলেছে। তুমি পড়ো 5 নম্বর সমন্বয়টা। The company is not a publicly traded company. দেখেছো? স্নেহা? ও আচ্ছা, নট। স্যার আমি তো এটা খেয়ালই করিনি একদমই। হ্যাঁ, এই দেখো ওনারা কিন্তু লিখেছে the company is not a publicly traded company। দেখেছো? তাহলে তোমাকে কিন্তু এখানে এই যে অ্যামাউন্টটা আসে তার উপর তোমাকে ধরতে হবে 35%। 46 লক্ষ আসে। 46 লক্ষের উপর 35%। 35। 16,10,000। লেখো 16,10,000। ডিভিডেন্ড ইনকামের উপর তুমি ধরবা 7 লাখের উপরে 20%, 1,40,000। এটা ঠিক আছে। ক্যাপিটাল গেইন 2,50,000 উপর ধরবা 15%, 37,500। ঠিক আছে। এই সবগুলো যোগ করলে তুমি তোমার টোটাল ইনকামটা কত আসে আরেকবার কারেকশন করে নাও। টোটাল ট্যাক্স লায়াবিলিটিটা কত আসে? স্যার 1,77,500। না 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 স্যার 17 এখানে লক্ষ 13 লক্ষ
77,000 হয়। 17 লক্ষ সরি স্যার, 17,77,500 আসে। না 500 না কারেকশন করো, তোমার এই দুটো ফিগার ঠিক আছে, শুধু এইটা চেঞ্জ হবে। এটা বোধহয় তোমার 16,10,000 আসছিল, তাই না? জি স্যার। আর এই দুটো ঠিক আছে। স্যার এটা হচ্ছে 17,87,500। তাহলে 17,87,500। আর ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স আসবে শুধুমাত্র ডিভিডেন্ড ইনকামের উপর 20%। ডিভিডেন্ড ইনকামের উপর 20%। তোমার ডিভিডেন্ড ইনকামটা কত ছিল তার উপর 20% ধরো। আচ্ছা, প্রাইভেট হলে ডিভিডেন্ড ইনকামের উপর 20%। হ্যাঁ, আবার বলো কি আছে? না স্নেহা, ডিডাক্টেড স্যার এট সোর্সের মধ্যে ডিভিডেন্ড ইনকাম যদি অঙ্কে থাকে, তাহলে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্সে সব সময় ডিভিডেন্ডের উপরে 20% ধরতে হবে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স মানে, বুঝছো? শুধু তাই নয়, কোনো ব্যাংক ইন্টারেস্ট যদি থাকে, কোনো ব্যাংক ইন্টারেস্ট, তাহলে সেটার উপরে উৎসে কর কর্তব্য ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স হয় 10%। জি স্যার। যে কোনো ব্যাংকের সুদ যদি থাকে, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, তাহলে সেটার উপরও ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স হয় 10%। আর ডিভিডেন্ডের উপরে হয় 20%। ঠিক আছে? আচ্ছা স্যার, তার মানে স্যার ব্যাংক ইন্টারেস্টটা শুধু স্যার এখানেই বসে, উপরে তো আর বসবে না আলাদা করে? হ্যাঁ, আদার ইনকামের মধ্যে বসবে, ওই যে নন ট্রেডিং ইনকামের মধ্যে বসবে। আবার ট্যাক্স ডিডাক্টেড সোর্স লেখার সময় এখানেও বসবে 10%। মানে আমি বলছিলাম যে যদি তোমার ব্যাংক ইন্টারেস্ট 50,000 থাকতো, তাহলে সেটা তুমি তোমার ওই যখন নেট ইনকাম বের করেছো, সেটা যে নন ট্রেডিং ইনকাম গুলো যে যোগ করেছো, ডিভিডেন্ড যোগ করেছো, ক্যাপিটাল গেইন যোগ করেছো, ওখানে তুমি ব্যাংক ইন্টারেস্টটাও যোগ করতে, বুঝছো? 50,000, বুঝছো? কিন্তু ওই 50,000 উপরে 10%, 5,000 টাকা ট্যাক্স ডিডাক্টেড সোর্স হিসেবে এখানে লেখা লাগতো। সকল প্রকার ব্যাংক ইন্টারেস্টের উপর উৎসে 10% কর কাটা হয়। সকল প্রকার ব্যাংক ইন্টারেস্টের উপর উৎসে 10% কর কাটা হয়। ঠিক আছে স্নেহা? জি স্যার। যাক, তারপরেও তুমি অঙ্কটা অনেকটা গুছাই ফেলছো। হাতে হাতে না করলে এই অঙ্কগুলো আসলে সুন্দর পারা যায় না। তো এই অঙ্কের যতটুকু তোমার অনুমান করতে গিয়ে তুমি ভুল করেছিলে, সেটা আমরা কারেকশন করলাম। আসলে এটাকে ভুলও বলা যায় না, এই সমস্ত ভুলকে ভুল বলা যায় না। তবে তারপরেও আমরা যাতে ঝামেলায় না পড়ি ভবিষ্যতে, তাই এই সমস্ত আইটেমগুলো নিয়ে আমরা অনুমান করব না। এই সমস্ত আইটেম নিয়ে যদি ওনারা সমন্বয় কিছু না বলে, তাহলে আমরা এগুলোকে অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে গণ্য করবো, লিগ্যাল এক্সপেন্সটাকে, বুঝছো? তাতে আমাদের ঝামেলাটা হবে কম। আচ্ছা স্নেহা, এটা কত নম্বর অঙ্ক ছিল জানো? 27। স্যার 27 নাম্বার। এর সাথে কোনটা দিয়েছিল? স্যার 28। আচ্ছা, 28 নম্বর অঙ্কটা আমি একটু পড়ে নেই, তুমিও বইটা একটু খোলো। এখানে গ্রস প্রফিট, প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট, প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। এখন তুমি এটাকে ক্যাপিটাল গেইনও ধরতে পারো, রেভিনিউ গেইনও ধরতে পারো। আমি তোমাদেরকে এই কথাটা বুঝিয়েছিলাম যে তুমি ক্যাপিটাল গেইন ধরলেও তোমার অঙ্ক হবে, রেভিনিউ গেইন ধরলেও তোমার অঙ্ক হবে। কিন্তু ক্যাপিটাল গেইন যদি ধরো তাহলে 3 জায়গায় ট্রিটমেন্ট করতে হবে, রেভিনিউ গেইন ধরলে কোনো ট্রিটমেন্টই করতে হবে না, তাই না স্নেহা? কথাটা কি মনে আছে তোমার? হ্যাঁ স্যার। তো এ ব্যাপারে সমন্বয় যদি ওনারা কিছু না বলে, তুমি এটাকে ক্যাপিটাল গেইনও ধরতে পারবে, রেভিনিউ গেইনও ধরতে পারবে। তুমি কি এই অঙ্কটা করতে গিয়ে এটাকে কোনো কিছু ধরেছো, ক্যাপিটাল ধরেছো না রেভিনিউ ধরেছো? স্যার আমি এখানে স্যার অঙ্কটা আমি কমপ্লিট করি নাই, পুরোপুরি কমপ্লিট করি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আমি আমরা ভুলে এটা, গেছিলাম, বলছিলেন এই জিনিসটা, আচ্ছা, মানে আমি একটু ভুলে গেছিলাম, এই কারণে স্যার আমি একটু পর্যন্ত মানে এই জায়গায় আমি এসে কি রেখে দিছি। আমি কি তাহলে অঙ্কটা আবার পুরোটা পড়বো স্নেহা? স্যার অঙ্কটা পড়তে হবে না, আপনি যদি সলিউশনটা দেখেন, ওই যে হুম। সলিউশনটা দেখে দেখে আপনি বুঝিয়ে দিলেই হবে। ও এদের সলিউশনটা? হ্যাঁ স্যার 28 এর ও তো আমি যে 28 ওদের। করছি। ও আচ্ছা, তুমি যেটা করেছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো দাও। স্যার ছবি দেওয়া আছে পরের ছবিতে। আচ্ছা, দেখছি।
সব গ্রুপগুলো আবার সচল হয়ে গেছে তো, তাই আবার হ্যাঁ মেসেঞ্জারটা স্যার টাইট হয়ে গেছে। হ্যাঁ স্যার মেসেঞ্জার স্যার ইয়াতে প্রচুর স্যার এটা ইয়া থাকে সব আমার সব আমার কিছু আমার যতগুলো গ্রুপের সঙ্গে আমি এড আছি ওদের সবার তো এখন ক্লাস শুরু হয়ে গেছে। ওরা অনবরত মেসেজ দেওয়া নেওয়া করছে। যার জন্য এই তোমার মেসেঞ্জারের কাজটা খুব স্লো হয়ে যায়। কিন্তু মাঝখানে ওদের ছুটি ছিল। ওদের ক্লাস চলছিল না। যার জন্য খুব ফ্রি খুব আরামসে কয়েকদিন মেসেঞ্জার ইউজ করেছি। এখন দেখো ওই যে কেটে দিচ্ছি কাটছে না। এটা ছিল 28 নাম্বার। স্নেহা দেখছো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এখানে আমাদের টোটাল প্রফিটটা ছিল 47,000 47,000ই লিখেছো। এখানে হ্যাঁ স্যার 47 ইন অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে তুমি ডিরেক্টরস ফিস লিখেছো, ঠিক আছে। আন্ডাররাইটার কমিশনটা লিখেছো, ঠিক আছে। রিসার্চ এক্সপেন্সটা লিখেছো, ঠিক আছে। এটা সম্পদ আমাদের। ডোনেশন অফ ঢাকা ইউনিভার্সিটি লিখছো, ঠিক আছে। ডিবেঞ্চার রিডিমশন এটাও লিখেছো, ঠিক আছে। আমরা দায় পরিশোধ করেছি, এটা আমাদের ইন অ্যাডমিসেবল এক্সপেন্স। লস অন সেল অফ শেয়ার এটা আমাদের ইন অ্যাডমিসেবল এক্সপেন্স। ট্রাভেলিং এক্সপেন্স এটা হচ্ছে নট সাপোর্টিং স্যার সমন্বয়ে কিছু বলা ছিল হ্যাঁ ওই যে নট সাপোর্টেড বাই দ্য হ্যাঁ ভাউচার, ভাউচারের সঙ্গে ভাউচার্স সাপোর্ট ছিল না। হ্যাঁ ঠিক আছে, এটা আসবে। আর এরপরে আসলে হলো সিক্রেট কমিশন টু ম্যানেজিং ডিরেক্টর, এটাও আসবে। আচ্ছা এগুলো ছাড়া আর কোন আইটেম আছে কিনা আমি এক নজর একটু দেখে নেই। স্যালারিজ এন্ড ওয়েজেস নিয়ে কোনো কথা বলছে? হ্যাঁ, স্যালারিজ ইনক্লুড 6,000 টাকা পেড পেনশন টু রিটায়ার্ড ম্যানেজার, সো এটা কোনো সমস্যা নয়, এটা থাকবে। অফিস ডিরেক্টর ফিস, অডিট ফিস, আন্ডাররাইটার কমিশন লেখা হয়েছে। আন্ডাররাইটার কমিশনটা লেখা হয়েছে না? আন্ডাররাইটার কমিশনটা লিখছো না? হ্যাঁ হ্যাঁ জি লিখছো, স্যার ঠিক আছে। কন্ট্রিবিউশন টু স্টাফ প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে। রিপেয়ার্স অফ মেশিনারি, রিসার্চ এক্সপেন্সটা লিখছো। ট্রাভেলিং ডোনেশন টু ঢাকা ইউনিভার্সিটি লিখছো। কমিশন, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা না। ডিবেঞ্চার ইন্টারেস্ট, ডিবেঞ্চার রিডেমশনটা লিখছো 2,000, ঠিক আছে। ম্যানেজিং এজেন্ট কমিশন, ঠিক আছে। লস অন সেল অফ শেয়ার এটাও লিখছো, ঠিক আছে। স্যালারিজ এর মধ্যে ওটা ছিল, ওটা সাম অফ 600 টাকা রিসিভ অফ ট্রাভেলিং ইজ নট সাপোর্টেড বাই দ্য ভাউচার লিখছো। ডেপ্রিসিয়েশন বলছিল 5,000 টাকা, এটা আমরা পরে লেস করব। এই সাম অফ টাকা 2,000 রিটার্ন অফ ইন পার্ট অফ দ্য ব্যাড ডেট অ্যালাউন্ট প্রিভিয়াস, এটা আমাদের ইনকাম, এটা আলাদা পরে আমরা যোগ করব।
অফিস এক্সপেন্স ইনক্লুডেড 5,000 টাকা কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কমেন্স ক্যান্টিন। এই যে এইটা লেখুনি 5 নাম্বারটা স্নেহা, 5 নাম্বার জি স্যার। সমন্বয়টা ওই যে অফিস এক্সপেন্সের মধ্যে এমন 5,000 টাকা আছে যেটা ছিল কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কমেন্স ক্যান্টিন। ক্যান্টিন বানাতে গিয়ে যে টাকাটা খরচ হয়েছে আমাদের 5,000 টাকা, এটা কিন্তু আমাদের সম্পদ। তাই এটাকে এক্সপেন্সের মধ্যে লেখাটা ঠিক হয়নি। সেই জন্য আমরা অফিস এক্সপেন্স লিখে ব্র্যাকেটে লিখবো কস্ট অফ ক্যান্টিন, আর কিছু না। অফিস স্যার এক্সপেন্স এটা এখানে ব্র্যাকেট হবে লিখবো। না? হ্যাঁ, এটা হবে এখানে। আমরা এখানে লিখে দেবো কি অফিস এক্সপেন্স ব্র্যাকেট লিখে দেবো কস্ট অফ ক্যান্টিন 5,000 টাকা, এটা বসে দাও। এটা এখানে আসবে। হ্যাঁ, ক্যান্টিন বানাতে গিয়ে আমাদের যে টাকাটা খরচ হচ্ছে এটা কিন্তু আমাদের একটা অ্যাসেট, এটা আমাদের একটা সম্পদ। সম্পদকে খরচ হিসেবে গণ্য করা যাবে না। সেই জন্য আমরা এটাকে এখানে লিখবো ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে গণ্য করব। ঠিক আছে স্নেহা? আচ্ছা, আরেকটা দেখে দিই। কমিশনের মধ্যে 1,000 টাকা রয়েছে সিক্রেট, এটা লিখছি আমরা। ব্যাস, আর কোনো সমস্যা নেই। এটা ছাড়া বাকি সবাই তো তুমি ঠিক লিখেছো। আচ্ছা, তাহলে হ্যাঁ, স্যার ফিগারটা নিশ্চয়ই হচ্ছে 26,400। 26,400। তাহলে 26,400টা তুমি যোগ করবে হলো 47,000 এর সাথে। তাহলে তোমার আপাতত অ্যামাউন্টটা কত আসে? স্যার 73,400 আসে। আর তার সঙ্গে তুমি ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সটা অ্যাড করেছো ওই 5,000 এর কাছে। জি স্যার। আবার ব্যাড ডেট রিকভার্ড, এটা ব্যাড ডেট রিটার্ন অফ না, কিন্তু প্রিভিয়াসলি রিটার্ন অফ। ব্যাড ডেট রিকভার্ড প্রিভিয়াসলি রিটার্ন অফ, তার মানে আগে রিটার্ন অফ স্যার হয়েছিল, এখন আমরা রিকভার করেছি। ব্যাড ডেট রিকভার্ড প্রিভিয়াসলি রিটার্ন অফ, যেটা পূর্বে রিটার্ন অফ হয়েছিল সেটাই আমরা এখন রিকভার করেছি। আচ্ছা আচ্ছা স্যার। এটা ছিল 2,000 টাকা, এটাও আমরা এখানে অ্যাড করে দেব। তাহলে স্যার এটার ফিগার আসে 80,400, এই তিনটা যোগ করা আছে। আচ্ছা, তাহলে ইনকাম ফ্রম বিজনেসটা চলে আসে, এটা কারেকশন করে ফেলো। এবার নন হ্যাঁ স্যার। বিজনেস ইনকাম। দেখো আমাদের নন বিজনেস ইনকামের মধ্যে কি কি আছে এখানে। ডিভিডেন্ড আছে, ওই যে একটা ব্যাংক ইন্টারেস্ট আছে এই অঙ্কে, দেখছো? আমি এটার কথাই বলছিলাম, যে কোনো ব্যাংক ইন্টারেস্ট যদি থাকে তার উপরে কিন্তু ট্যাক্স ডিডাক্টেড সোর্স 10% ধরতে হয়। ডিভিডেন্ডের উপর ধরতে হয় 20%, আর ব্যাংক ইন্টারেস্টের উপর ধরতে হয় 10%। 10%। আর তুমি কিন্তু এই অঙ্কে প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্টটাকে রেভিনিউ হিসেবে গণ্য করেছো বলে আনো নাই। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটা বুঝতেই হবে। তাহলে ডিভিডেন্ড ও আছে, এই যে আনছো না, আনছো আনছি। ও, তাহলে তুমি এটাকে ক্যাপিটাল হিসেবে গণ্য করছো না? ঠিক আছে, হ্যাঁ আনছো। তাহলে প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট আনছো, ডিভিডেন্ড আনছো, ব্যাংক ইন্টারেস্ট আনছো, এই তিনটাকে তুমি বাদ দিয়ে দিবে। চলো আমরা এই তিনটাকে যোগ করে এখান থেকে বাদ দিয়ে দিই। 17,500 টাকা বাদ দিয়ে দাও। স্যার 62,900 আসে। 62,900। আচ্ছা, এবার আমরা আবার অ্যাড করবো নন বিজনেস ইনকাম। তার মধ্যে ডিভিডেন্ডটা আসবে, ব্যাংক ইন্টারেস্ট আসবে, আর প্রফিট অন স্যার সেল এটা অফ তো আসবে। ইনভেস্টমেন্ট। হ্যাঁ, স্যার প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট, স্যার এখানে তো রেভিনিউ হিসেবে গণ্য করছি, কিন্তু এখানে তো ক্যাপিটাল গেইনটা আসবে না। শোনো শোনো, আমাদের কিন্তু এই অঙ্কে প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্টের কতটুকু রেভিনিউ, কতটুকু ক্যাপিটাল, সেটা কিন্তু ওনারা বলেনি। আর তুমি হ্যাঁ, বলা যখনই নেই। এটাকে তুমি এটাকে নন বিজনেস ইনকাম হিসেবে লেস করেছো, তার মানে এটা রেভিনিউ প্রফিট নয়। বুঝতে পেরেছো? তুমি যদি এটাকে রেভিনিউ আর প্রফিট হিসেবে ধরতো তাহলে এটা ব্যবসায়িক হয়ে যেত, তখন তুমি আর এটা এখান থেকে বাদ দিতে না। তুমি যখন এখান থেকে বাদ দিয়েছো আবার এখানে যোগ করছো, তুমি তাহলে এটাকে ক্যাপিটাল হিসেবে গণ্য করছো, তাহলে তোমাকে এটা এখানে লিখতে হবে। যদি তুমি রেভিনিউ হিসেবে গণ্য করো তাহলে তুমি এখান থেকেও বাদ দেবে না, এখানেও লিখবে না। কি ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার এখানেও তাহলে 15,000 বসবে। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু তোমাকে ওই প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট 2,000 টাকা হবে। তাহলে ওই একই অ্যামাউন্টই আবার এখানে হবে জি 17,500, স্যার। তাই না? জি স্যার। তাহলে ফাইনালি তোমার টোটাল ইনকামটা বের হয়ে আসবে।
17,500 তোমার টোটাল ইনকামটা বের হয়ে আসবে। 80,400। এই অঙ্কটাতে তোমাকে কিন্তু শুধু টোটাল ইনকামই বের করতে বলেছিল স্নেহা। আচ্ছা তাহলে ফাইনালি তোমার টোটাল ইনকামটা কত বের হলো? 80,400। এটাই তোমার অ্যান্সার, 80,400। তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্নেহা, জি স্যার। তুমি একটু 29 নম্বর অঙ্কটা দিকে একটু খালি তাকাও। খুবই ইজি একটা অঙ্ক 29 নাম্বার। এখানে খালি ওনারা তোমাকে নেট ইনকামটা বের করতে বলছে, ট্যাক্স বের করতে বলেনি, মানে ট্যাক্স পেয়েবলটা বের করতে বলেনি, খালি নেট ইনকামটা বের করতে বলছে। আর এখানে তেমন কিছুই নাই, তুমি দেখো রেভিনিউ পাশে কোনো কিছুই নাই, শুধু এক্সপেন্স গুলো আছে। এটা আমি কিছুই বলবো না তোমাকে। 29 নম্বরটা তোমার এমনি বাড়ির কাছ থেকে যাবে, তুমি নিজে নিজে করে আমাকে দেখাবা 29। আর তুমি দেখো তো 30 নম্বর অঙ্কটা 2015 সালের প্রশ্ন, এমবিএ এনইউ এমবিএ 2015 সালের প্রশ্ন, ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2015 সালে। আর এখানে তোমাকে বলছে, এটা বেশ বড় সড় অঙ্ক একটা। এখানে তোমাকে বলছে কম্পিউট দ্য টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লায়াবিলিটি, একদম পুরো কাজটাই করতে বলছে। আমি খালি দেখবো তুমি নিজে নিজে কতটুকু শিখেছো, এই অঙ্কটা তুমি কতটুকু করতে পারো। তার মানে স্নেহা 29-30 এই দুইটা তোমার বাড়ির কাছ থেকে। আচ্ছা এখান থেকে অঙ্ক তোমাকেই অ্যান্সার করতে হবে। মনে রাখো ওদের সলিউশনটা দেখবে না, তুমি যা শিখেছো তোমার নিজের আইডিয়া অনুযায়ী, আইকিউ অনুযায়ী, প্রয়োজনে তুমি আইনগুলো দেখো, তোমার কোন আইনটা কোন জায়গায় ভুল করছো আমি বলে দেবো, বাট তুমি তোমার মতো করে করবে, ওদের সঙ্গে এটা মেলানোর কোনো দরকার নেই। কি বলছে বুঝছো? আচ্ছা স্যার। তাহলে তুমি মনে রেখো সুভা সহ, সুভা তো এই অঙ্ক কতটুকু করছে জানি না, বোধহয় তুলনামূলকভাবে কম করছে, তুমি ভালোই করছো। বাট এখান থেকে একটা অঙ্ক কিন্তু তোমাকে পরীক্ষাতে ফেস করতেই হবে পার্ট সিতে। আর এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার এবং আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এখন বোর্ডের কোশ্চেন করছি মানে শেষ পর্যায়ে চলে আসছি। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং শেষ পর্যায়ে চলে আসছে। তুমি 29-30 নিজে নিজে করবো, আমাকে দেখাবা। যদি তুমি এই দুটো করতে পারো আমি আগামী দিন আরো বেশি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার। তাহলে আজকে আর আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, এই দুটো অঙ্ক বাড়ির কাজ করো, দেখো যদি কোনো ভুল ত্রুটি হয় আমি তোমাকে এরপর করে দেবো। এখানে নতুন কিছু নেই, এই জন্য আমি পড়ে দিই নেই, তুমি নিজে নিজে পড়ে যদি বুঝতে পারো করে ফেলো। আচ্ছা স্যার। আর এরপরে যে সালের কোশ্চেনগুলো আমি দেখছি ওখানে, সেগুলো অবশ্য বাংলায় দেওয়া, বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে কি করা যাবে, করতে পারবে? আচ্ছা দেখা যাক। স্যার টেস্ট পেপারে প্রত্যেকটা কোশ্চেনেরই তো স্যার বাংলা ইংলিশ দুইটাই ভার্সন হ্যাঁ দেওয়া থাকে। হ্যাঁ দুটোই মানে দুটোই থাকবে, দুটোই থাকবে, দুটোই থাকবে। হ্যাঁ না আমরা ওই বাংলাটার দরকার নেই, আমাদের পিছনে আবার ওনারা পার্ট বি পার্ট সি ভাগ করে দিয়েছে বসে, সেখানে আমাদের ইংলিশ অঙ্ক আছে। তাহলে আমরা দরকার হলে ওখান থেকে করবো, কিন্তু আমাদের হ্যাঁ অল্প কয়েকটা অঙ্ক আছে শেষ দিকে, আমাদের বাংলা অঙ্কগুলো করার দরকার নেই। এবার বাংলা অঙ্কগুলো আবার সালের। আচ্ছা দেখা যাক, দেখা যাক, আগে এই দুটো করে নেই। কত কত স্যার দিবেন সালের জানো? অঙ্ক তো স্যার আমি হ্যাঁ সেটাই বলতে টেস্ট পেপারে ইংলিশ ভার্সনও দেওয়া থাকে অঙ্কের। কিন্তু আমাদের এই বইটার মধ্যে কিন্তু হ্যাঁ বাংলা আছে। ওই দেখো 2013 সালে 32 নম্বর অঙ্কটায়, 2015 সালের অঙ্কটা 2000 তোমার 32 সালের, 32 নম্বর 2015 সালের এই অঙ্কটাই নাকি? স্যার না এই 32 নম্বর অঙ্কটা 32 নম্বর অঙ্কটা দেখো 2015 সালে, কিন্তু এটা ইংলিশ নেই, শুধু বাংলা। স্যার আমার কাছে একটা টেস্ট পেপারে কোশ্চেন ব্যাংক আছে, আমি ওটাতে দেখবো ইংলিশ ভার্সনটা দেওয়া আছে। হ্যাঁ যদি থাকে তাহলে ওতে দেখে করো, তার মানে এই বাংলাকে ইংলিশ করা যাবে, অসুবিধা নাই। আর 33 নম্বর অঙ্কটা 2013 সালের কোশ্চেন। সালের কোশ্চেন গুলো সাধারণত বেশি বড় বড় হয় না। 34 নম্বরটা আবার 11 সালের কোশ্চেন। সালের কোশ্চেন গুলো বাধা দেওয়া যায় না। আর ওনারা নিজেরা যে অঙ্কগুলো বানায় সেগুলো একটু বেশি বড় বড় হয়। আর আমাদের সালের কোশ্চেন গুলো কিন্তু এত বড় হয় না, 10 মার্কের জন্য দেয় তো। তুমি 29-30 নম্বরটাই করো। আচ্ছা স্যার। ঠিক আছে হ্যাঁ 29-30 নম্বরটা করো। আমরা তুমি বেশ ভালোই পারছো, একটু একটু সামান্য ভুল হচ্ছে তো হবেই, ওটা ইয়ে না, কিন্তু তুলনামূলকভাবে বেশ অল্প সময়ের মধ্যে তুমি অঙ্কটা শিখে ফেলছো। তো ঠিক আছে স্নেহা, তাহলে আজকে আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার। স্যার আল্লাহ হাফেজ।